তো আমাদের বলের চ্যাপ্টারটা প্রায় শেষ, আজকে আমাদের শেষ হয়ে যাবে। তো লাস্ট টপিক হচ্ছে দুইটা, একটা নিউটনের তৃতীয় সূত্র আর একটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? তো আমরা এখন শিখবো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এটা খুবই সহজ, খুবই সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? তো নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে এরকম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা বলেরই একটা অপোজিট রিয়াকশন আছে, ঠিক আছে, এবং ইকুয়াল হবে সেটা। আর ইংলিশে বলা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে? ধরো তুমি যদি একটা কিছুকে ধাক্কা দাও, ধরো তুমি একটা ওয়ালকে ধাক্কা দিলা, ঠিক আছে? ধরো তুমি একটা ওয়ালের সামনে দাঁড়াইছো, তাকে ধাক্কা দিছো ওয়ালটার মধ্যে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার হাতের মধ্যে একটা ধাক্কা খাবা, ঠিক না? হাতের মধ্যে ব্যথা লাগে না? ব্যথাটা কই থেকে আসে অ্যাকচুয়ালি? তুমি যখন ওয়ালের সাথে ধাক্কাটা দাও তোমার হাত দিয়ে, তখন তোমার হাতের মধ্যে ওয়ালটা কি করে, একটা বিপরীত দিকে ধাক্কা দেয়। এই জন্য তোমার হাতে তুমি ব্যথা পাও, ঠিক না? এবং তুমি যে পরিমাণ বলে ওয়ালটাকে ধাক্কা দিবা, তোমাকেও সেই পরিমাণ বলে ওয়ালটা কি করবে, বিপরীত দিকে ধাক্কা দিবে। বুঝা গেছে? এবং ফিজিক্সে আমরা কি করি, ফিজিক্সে বানানোর জায়গায় আমরা প্লাস মাইনাস দিয়ে হচ্ছে দিক বোঝানোর জন্য। এখন তোমার ধাক্কার দিকটা যদি তুমি পজিটিভ ধরো, তাহলে ওয়ালের ধাক্কার দিকটা কি বিপরীত, তাহলে সেটা কি নেগেটিভ হবে, ঠিক আছে? তো তোমারটা যদি প্লাস এফ হয়, ওয়ালের ধাক্কাটা হবে কি মাইনাস এফ। বুঝা গেছে? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। মানে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা সিম্পল জিনিস কয়েকটা বুঝবো। যেমন ধরো আমরা যখন দাঁড়ায় থাকি, ধরো আমরা মাটির উপর দাঁড়ায় আছি, ঠিক আছে? আমরা যখন দাঁড়ায় থাকি, তখন আমরা কেন দাঁড়াই থাকি? কেন আমরা নিচের দিকে চলে যাই না, ঠিক না? কারণ পৃথিবী কিন্তু অনেক জোরে আমাদেরকে তার নিচের দিকে, মানে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ঠিক না? আর আমাদের কি হওয়া উচিত ছিল বলতো? আমাদের পৃথিবীর দিকে ঢুকে যাওয়া উচিত ছিল না বলতো? ওজনের জন্য আমাদের ওজনের জন্য কই যাওয়ার কথা? একদম খাড়া কই যাওয়ার নিচের কথা দিকে ছিল? চলে যাওয়ার কথা, বাট আমরা কি যাই বলতো? না। যাই না কেন? কারণ হচ্ছে এটা তোমার মাটি, ঠিক আছে? এই মাটির উপরে যখন এই আমি দাঁড়ায় আছি, তখন আমার ওজনটা কাজ করতেছে খাড়া নিচের দিকে, এবং আমার ওজনের সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল মাটি আমাকে দিচ্ছে কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে। এবং এই দুটো সমান হওয়ার কারণে এই দুটোর যোগফল কত হয় বলতো? শূন্য। কারণ আমরা জানি যে এই দুইটা হচ্ছে সমান এবং বিপরীত। বিপরীত হওয়ার কারণে এটা কি মাইনাস দিব আমরা, মানে একটা প্লাস হলে একটা কি হবে, মাইনাস। এই দুটো যোগফল যদি মাইনাস। আমি করি, যোগফল মানে কি, ডাব্লিউ প্লাস মাইনাস আর ইকুয়ালস টু কত হবে, জিরো। জিরো। জিরো হবে, ঠিক আছে? এই জন্য আমরা এই দাঁড়ায় জন্য থাকি। আমরা দাঁড়াই হ্যাঁ, কোনো বসে বল থাকতে আমরা পারি। অনুভব করি না, আমরা দাঁড়ায় থাকি। সিম্পলি আমরা দাঁড়ায় থাকি কারণ আমাদের ওজনের সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল কে দিচ্ছে, মাটি দিচ্ছে। বুঝা গেছে? মাটি দিচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার। এবং আমরা যখন হাঁটি, তখন খেয়াল করছো, আমরা যখন হাঁটি তখন কিন্তু আমরা পাটা একটু অ্যাঙ্গেলে ফেলাই, ঠিক না? পাটা আমরা কি করি, একটু অ্যাঙ্গেলে ফেলাই না বলতো? অ্যাঙ্গেলে ফেলা, ইয়া। অ্যাঙ্গেলে ফেলাই। আচ্ছা, এই যে আমরা যে পাটাকে অ্যাঙ্গেলে ফেলাচ্ছি, এর ফলে কি হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি মাটিতে অ্যাঙ্গেলে একটা ফোর্স দিচ্ছি পা দিয়ে, ঠিক না? আমরা তো একটা মানে শক্তি প্রয়োগ করি, একটা বল দেই, ঠিক না? এবং মাটি আমাদের কি করে বলতো? মাটি আমাদের একটা রিয়াকশন বল মানে ফোর্স দেয়, ঠিক আছে? এখন তোমার ওজন কাজ করতেছে কোন দিকে বলতো? খাড়া নিচের দিকে, ঠিক না? তো নিচের ওজন দিকে। কাজ করতেছে কোন দিকে? খাড়া নিচের দিকে। ওটা খাড়া কত নিচের বলতো? দিকে। ডাব্লিউ বা এমজি, ঠিক না? ডাব। এখন তুমি যে একটা ফোর্স দিচ্ছ তোমার পায়ের মাধ্যমে, সেটাকে তুমি কি ধরলা, এফ ধরলা, ঠিক আছে? এবং এই এফ এর সমানই কিন্তু একটা প্রতিক্রিয়া বল কে দিবে, মাটি দিবে, ঠিক না? তুমি যে বল দিচ্ছ, ইয়া। সেই বলের প্রতিক্রিয়া বল কে দিবে, মাটি। বুঝা গেছে? মাটি দিবে। আচ্ছা, তাহলে আমরা যদি এইটাকে যদি মাইনাস ধরি, তাহলে এটা কি প্লাস এফ হবে না? আর কি হবে বলতো, প্লাস এফ। মানে ইচ্ছে করে আমি এটাকে মাইনাস ধরছি যাতে এটা কি হয়, প্লাস হয়। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়া। একটা একটার অপোজিট না? তাহলে আমি যদি আমার বলটাকে মাইনাস দিই, তাহলে মাটির প্রতিক্রিয়া বলটা কি পজিটিভ হবে, ঠিক আছে? হুম। এবার দেখো এই বলটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে উপরের দিকে অংশ, মানে ভূমির সাথে লম্ব যেই দিকটা, মানে উলম্ব তল, সেই উলম্ব অংশ হচ্ছে একটা, ঠিক আছে? আর একটা হচ্ছে কি বলতো, আনুভূমিক অংশ। ক্লিয়ার? দেখো তো এই বলে কয়টা অংশ থাকবে, দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে ভূমির দিকে আনুভূমিক অংশ, আর একটা হচ্ছে ভূমির সাথে লম্ব বরাবর উপরের দিকে উলম্ব অংশ। বোঝা গেছে? ক্লিয়ার? লম্ব অংশ। আচ্ছা, তাহলে আমরা ধরো
আমরা যদি ধরি যে ভূমির সাথে আমাদের এই যে পা, এই পায়ের উৎপন্ন কোণ যদি থিটা, তাহলে এই ভূমির সাথে যে অংশটা সেটা কত হয় মনে আছে? কস থিটা না? যার cos যেই theta, দিকের হ্যাঁ সাথে কোণ, যেই দিকের সাথে কোণ সেই দিকের উপাংশ কি হয়? কস থিটা গুণ হয়। আর যে দিকের সাথে কোণ নাই সেই দিকের অংশটা কি হয়? সাইন থিটা। এটা কি হবে? এফ সাইন থিটা। বুঝা গেছে? তাহলে জি এবার তুমি খেয়াল করো, এই যে এখানে এফ সাইন থিটা আর এই যে তোমার ডাব্লিউ, এটা কি বিপরীত দিকে আছে না বলতো? এবং এই এফ সাইন থিটা আর এই যে তোমার ডাব্লিউ ইকুয়ালস টু এম, যে দুটো কি সমান হয়? এই দুটো কি হয় বলতো? সমান হয়। এই সমান। জন্য আমরা হাঁটার সময় উপরের দিকেও যাই না, নিচের দিকেও যাই না, আমরা কোন দিকে আগাই? সামনের দিকে আগাই। দেখছো এই যে তোমার বাকি আছে কি বলতো? এই যে তোমার এই এফ বলটা, এটা আমি কি করছি? দুইটা অংশে ভাগ করে নিয়েছি না বলো? একটা হচ্ছে এফ সাইন থিটা, আর একটা হচ্ছে কি এফ কস থিটা, ঠিক না? আমরা দেখলাম যে সাইন থিটার যে অংশটা, সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওজনের মাধ্যমে নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ তোমার এই যে জি ভাই। সাইন থিটার অংশটা সেটা ওজনের মাধ্যমে কি হচ্ছে? ক্যান্সেল আউট হচ্ছে, কারণ দুটো ইকুয়াল এবং অপোজিট, ঠিক আছে? আর বাকি আছে কি বলতো? বাকি আছে শুধুমাত্র cos, একটা অংশ, সেটা হচ্ছে কস থিটা, এবং সেটা কোন দিকে? সোজা বাম দিকে, ভূমির সমান্তরালে বাম দিকে। যেন তুমি যখন এদিকে পা ফেলো এই অ্যাঙ্গেলে, তখন তুমি কোন দিকে হাঁটো? মানে তুমি কোন দিকে আগাও? সোজা এই আচ্ছা বাম, মানে আমার বামে। ল্যাপটপ স্ক্রিন অনুযায়ী বাম দিকে, আর যে হাঁটতেছে তার অনুসারে সামনের দিকে, ঠিক আছে? বুঝা গেছে? পা যদি আমরা উল্টা দিকে, মানে যদি আমি এদিকে ফালাইতাম পাটা, তখন কি হইতো? তখন আমাদের বলটা এদিকে প্রয়োগ হইতো এবং রিয়াকশনটা আমরা উপরের দিকে পাইতাম। এবং আমাদের হুম। এই দিকের যে কস থিটা, মানে ডান দিকে তখন কাজ করতো কি? এফ কস থিটা। তখন আমরা ডান দিকে হাঁটতাম, মানে ওই দিক বরাবর হাঁটতাম। বুঝা গেছে? ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার ভাই। এখানে কি অ্যাকচুয়ালি ওই নিউটনের থার্ড লটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে না বলতো? এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাই। এবং দেখো এই এক্সাম্পলটা যেটা আমি বললাম, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে, দেখছো? একজন মানুষ হাঁটার সময় পা দিয়ে যখন মাটির ধাক্কা দেয়, তখন মাটিও মানুষকে পাল্টা ধাক্কা দেয়। এটা এখানে তো সূত্র মূত্র দেয় নাই, সূত্র আর হচ্ছে বিভিন্ন ওই যে ভেক্টরের চিহ্নগুলো, এগুলো দেয় নাই, বাট আমি তোমাকে ভেক্টর দিয়ে বুঝাই দিচ্ছি। বুঝতে পারছো না ব্যাখ্যাটা? ওই যে উপাংশের ব্যাখ্যা, জি যে ভাই। বলের আমরা দুইটা অংশ চিন্তা করছি, একটা হচ্ছে ভূমির দিকে, একটা হচ্ছে তাইলে ভাই উলম্ব দিকে। একটা ক্লিয়ার? জিনিস ভাই, এটা কি শুনবেন ভাই, যদি আপনি বলো। যদি ভাই মানে একদম মাটির সাথে, মাটি থেকে একদম উপর, মাটি মানে ভবিষ্যৎ থেকে একদম উপর থেকে নিচে যদি পড়েন, হ্যাঁ। তাইলে যখন মাটিতে ধাক্কা খায় ভাই, তাহলে মাটিতে শুয়ে থাকে কেন ভাই? ও মাটি থেকে লাফ দিতে পারলো না ভাই? মাটি থেকে তো লাফও দিতে পারতো। আচ্ছা, মাটিতে শুয়ে থাকে কেন বলতেছো? হ্যাঁ ভাই। কে বলছে মাটিতে শুয়ে থাকে? কথা হচ্ছে কি, তোমার শরীরটা, ও তো দেখো এই জিনিসটা মাটি বুঝায়, দেখো পরে তুমি যে ধাক্কা কোশ্চেনটা শুয়ে করছো, থাকবেন উপর ঠিক দিকে। আছে, উপর থেকে পড়লে মাটিতে শুয়ে থাকে কেন? দেখো, হুম। তোমার বডিটা যদি এরকম হইতো যে ফ্লেক্সিবল, মানে বল প্রয়োগ করছে, সম্পূর্ণ বলটাই তোমার শরীরের অন্য কোথাও ব্যয় না হয়ে সরাসরি তোমাকে উপরে উঠাবে, এটা তো সম্ভব না। কেন? ওই যে তোমার মাটি যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে, ওইটা সরাসরি গিয়ে আপনি হচ্ছে তোমার হাড় গোড়, মানে তোমার হাড়ের যে জয়েন্ট গুলো আছে সেখানে, তোমার যে প্রত্যেকটা শরীরের অংশে কি হচ্ছে, বলটা প্রয়োগ হচ্ছে না? তখন তোমার হাড় কি বলতো, এরকম জয়েন্ট গুলো কি হয় বলতো, যখন তুমি ফোর্স দাও বেন্ড হয়ে যায়, বেন্ড হয় না বলতো? ওই যে মানে হাঁটু ভাঁজ হয়ে যায়, মানে মচকা যায়, এরকম হয় না? তো তখন কি হয় হুম। বলতো, হাঁটু বেন্ড হয়ে যায়, বেন্ড হওয়ার কারণে ওই বলটা কিন্তু ঠিকই কিন্তু উপরের দিকে একটা বল পাচ্ছ, বাট তোমার হাড় গোড় মানে সব জায়গায় বলটা সরা যাওয়ার কারণে পুরো শরীরে কিন্তু একটা এফেক্ট করতেছে। বুঝতে পারছো? ওই এফেক্টটা তোমার শরীরটা কি করতেছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। যখন আমরা লাফ দিই, তখন আমরা যদি জায়গায় দাঁড়ায় থাকি, তার মানে কি পুরো জিনিসটা, পুরো শক্তিটা বা পুরো বলটা আমার শরীরটা কি করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। এই জন্য তুমি শরীরে কিন্তু ব্যথা পাও। ব্যথাটা অনুভূত হয় কিনা বলো? জি ভাই। অবশ্যই হয়। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? Clear। কারণ সমভাবে ওই বলটা, মানে যে রিয়াকশনটা, সেটা তোমার শরীরের উপরে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু তুমি উপর দিয়ে করতেছো না। কারণ কারণ তোমার পায়ের পাতাতে কোনো স্প্রিং নেই বা স্থিতিস্থাপক পদার্থ নাই যে শক্তিটা সমানভাবে উপরের দিকে স্থানান্তরিত হবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? Clear ভাই। আচ্ছা, তাহলে এই ছিল তোমার তৃতীয় সূত্রের একটা এক্সাম্পল, যে হাঁটার, মানে কিভাবে হাঁটি, সে হাঁটার ব্যাখ্যাটা। ঠিক আছে? এরপরে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আমরা শিখবো থার্ড ল এর মাধ্যমে। সেটা হচ্ছে এইখানে যে চিত্রটা দেখছো সেটা, মানে তোমার বইয়ের পেজ নাম্বার 84। দেখো একটা জিনিস কি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আহ এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, মানে প্রত্যেকের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কাজ করে। ঠিক আছে? তাহলে দেখো তো, আচ্ছা,
তৃতীয় সূত্র বাদ দিয়েও আমরা যদি মহাকর্ষ সূত্র চিন্তা করি, সেখানেও কিন্তু বল আছে যে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং সে আকর্ষণ বল কিন্তু দুইজনের ক্ষেত্রে সমান। দুইজনই একজন আরেকজনকে সমান বল আকর্ষণ করে। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এই যে একটা আপেল, এই যে দেখো চিত্রটা দেখো, এখানে যে একটা আপেল পৃথিবীর উপরে পড়তেছে, ঠিক আছে, বা হুম, আমরা যখন উপর থেকে কোনো কিছু ফেলাই, সেটা তো অবশ্যই নিচের দিকেই পড়ে, ঠিক না? নিচের দিকেই পৃথিবী তো পড়ে। আর উপরের দিকে চলে যায় না, ঠিক না? না। পৃথিবী তো উপরের দিকে যায় না। তাহলে একই বল দুইজন যদি প্রয়োগ করে, তাহলে কেন পৃথিবী যায় না আর ওই বস্তুটা কেন পৃথিবীর দিকে পড়ে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন দেখো সৌরজগৎ, সৌরজগতে সূর্যের চারপাশে অন্যগুলো গ্রহ ঘুরে, অন্য অন্য গ্রহগুলো ঘুরে, কিন্তু সূর্য তো ওদের চারপাশে ঘুরে না, ঘুরে? ঘুরে না। ভাই ব্ল্যাক আউট হচ্ছে, হ্যাঁ, ব্ল্যাক আউট হয়ে কিছু গেছে, বুঝতে। হ্যাঁ, বলতেছি। আচ্ছা, এখন বলেন। শুনতেছো? এখন শুনতেছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, বলতেছিলাম যে সৌরজগতে সূর্যের চারপাশে তোমার গ্রহগুলো ঘুরে, ঠিক না? হ্যাঁ কিন্তু ভাই বুঝলাম। গ্রহের চারপাশে কিন্তু সূর্যগুলো ঘুরে না, ঘুরে? বলতো। না না। আচ্ছা, এটার কারণটা কি? দেখো আচ্ছা, এটাও তার গ্রহগুলা, মহাকর্ষ। দেখো গ্রহগুলা সূর্যকে যেই বলে আকর্ষণ করে, সূর্য গ্রহকে সেই বলে আকর্ষণ করে। অথবা উল্টোভাবে যদি আমি বলি যে সূর্য গ্রহগুলোকে যে বলে আকর্ষণ করে, গ্রহগুলো কিন্তু সূর্যকে সেই বলে আকর্ষণ করে। তাহলে যেহেতু বলটা একই, তাহলে কেন সূর্য অন্যান্য গ্রহগুলোর কাছে আসে না, ঠিক না? বা ওগুলা বাদ দিলাম, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আপেলের দিকে কেন পৃথিবী আগায় না, ঠিক না? একই বল, সমান বল যেহেতু। বুঝতে পারতেছো কোশ্চেন? আপেল তো আর কোনো গ্রহ না। এইবার এই সেগুলো কোনো ব্যাখ্যা হলো, আপেল তো কোনো গ্রহ না। তো এই, আচ্ছা দেখো, চাঁদ, চাঁদকে পৃথিবী ওর দিকে আকর্ষণ করে, এবং চাঁদও কিন্তু সমান বলে পৃথিবীকে আকর্ষণ করে। তাহলে চাঁদ হ্যাঁ। পৃথিবীর চারপাশে ঘুরে, পৃথিবী তো চাঁদের চারপাশে ঘুরে না, ঘুরে? না না। এই যে এত তিনটা এক্সাম্পল দিলাম, এগুলোর কারণ কি তোমার মানে আইডিয়া আছে? যে না, সমান কোনো বলে, আইডিয়া নেই, আপনি বলুন। সমান বলে একে অপরকে আকর্ষণ করা সত্ত্বেও ত্বরণ প্রাপ্ত হয় একজন বেশি, আরেকজন কম, ঠিক না? জিনিসটা কিন্তু এরকম, খেয়াল করো। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ঠিক আছে? এটা অ্যান্সার আমি হচ্ছে ইন্টারে গিয়ে শিখছিলাম, আর তোমাদের এখন বইটা দিয়ে দিচ্ছে, আমাদের সময়টা ছিল না, ঠিক আছে? জিনিসটা তুমি চিন্তা করো, এই যে আপেলটা, আপেলটাকে পৃথিবী কত বলে আকর্ষণ করতেছে বলতো? আমরা ধরে নিচ্ছি আপেলটার ভর হচ্ছে ছোট হাতের M, আর পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের M, ঠিক আছে? তাহলে এই মহাকর্ষ পরেতে বল তো দুজনের ক্ষেত্রে সমান, একই, ঠিক না? সেটা কত? জি এম এম বাই কত? এম আর এম বাই স্কোয়ার, আর স্কোয়ার, আর ঠিক আছে? স্কয়ার। এখন তুমি যদি চিন্তা করো, আমি এখন দুইটা ত্বরণ বের করবো, একটা হচ্ছে, আচ্ছা বলো তো বল মানে কি? যদি বল প্রয়োগ হয় একটা বস্তু কি ত্বরণ হবে, ঠিক না? বল প্রয়োগ করলে বস্তুর কি হবে? ত্বরণ হবে। এখন আমরা প্রথমে আপেলটার ত্বরণ কত হবে সেটা বের করবো। আমরা কি করবো? প্রথমে এ অফ অ্যাপেল বের করবো, মানে আপেলটা ত্বরণ বের করবো। বুঝা গেছে? ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে আপেলটা ত্বরণ বের করতে হলে আমাদের কি বের করতে হবে? আপেলটার উপরে পৃথিবীর কত আকর্ষণ বল আছে সেটা, এবং সেটা কি অ্যাকচুয়ালি এটা না, মহাকর্ষ বল। বুঝতে পারতেছো? পৃথিবী, এই আপেলটার উপর পৃথিবীর আকর্ষণ বল কত? এফ ইকুয়ালস টু জি এম বা এম ট্রান্স অভিকর্ষণ বল না এটা? এটাই তো অভিকর্ষ বল। আরে অভিকর্ষ বল তো মহাকর্ষ বল এক ধরনের, ঠিক আছে? হ্যালো, হুম ভাইয়া বলেন। হ্যাঁ ভাই বলেন। অভিকর্ষ বল তো এক ধরনের মহাকর্ষ বল। মানে দুইটা বস্তু হুম কণার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল, এবং দুইটা বস্তু কণার মধ্যে স্পেশালি একটা যদি পৃথিবী হয় তখন সেটাকে অভিকর্ষ বল বলে। বুঝতে পারছো? হুম। এটা তো সমস্যা না। ওকে। আচ্ছা, তাহলে আমি কি সমস্যা বের না। করতেছি বুঝো? আমরা বের করতেছি হচ্ছে এই আপেলটার ত্বরণ কত হবে, মানে কত ত্বরণে আপেলটা মানে পৃথিবীর দিকে আকৃষ্ট হবে, ঠিক না? ও, তার মানে কত কি, ত্বরণে। হ্যাঁ, পৃথিবী এই আপেলটাকে আকর্ষণ বল দিচ্ছে, মানে আকর্ষণ বল প্রয়োগ করতেছে, তাহলে অবশ্যই আপেলটার করতেছে। একটা ত্বরণ পাওয়ার কথা, পৃথিবীর দিকে একটা কি পাওয়ার কথা, আপেলটার ত্বরণ কত পাওয়ার কথা, টাকা? ঠিক কিনা বলো? হুম হুম। ওকে। আচ্ছা, তো সেই ত্বরণটাকে আমরা ধরলাম হচ্ছে এ, যেকোনো আমরা কত ধরলাম যেকোনো ত্বরণটার মান? বস্তু। এ ধরলাম, ঠিক আছে? ছোটদের এ ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এবার হ্যাঁ দেখো ভাই। তো, এই যে তোমার বল, বল মানে কি? এফ ইকুয়ালস টু কি আমরা বলতে পারি? বল মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, তখন হচ্ছে এম এ। যদি এম এম। ভরটা কনস্ট্যান্ট থাকে, ভর তো কনস্ট্যান্ট এখানে, so অবশ্যই এফ ইকুয়ালস টু কি এম এ। আচ্ছা, এখন বলো তো এই যে এম এ, এখানে যে এমটা আছে, সেই এমটা কার ভর? পৃথিবীর নাকি আপেলের? ভাই পৃথিবী।
পৃথিবী না, বস্তু ভর। বস্তুর ভর, কারণ হচ্ছে ত্বরণ প্রাপ্ত হচ্ছে কে? পৃথিবীর ভর তো নিজস্ব আপেলটা। আছে। হ্যাঁ। দেখো বল দিচ্ছে পৃথিবী, বাট ত্বরণ প্রাপ্ত কে হচ্ছে? আপেল। এফ ইকুয়ালস টু এম এর ক্ষেত্রে যে বস্তুটা ত্বরণ প্রাপ্ত হয় তার ভর আমরা বসাই না, অবশ্যই তার ভর বসে। এখানে এফ ইকুয়ালস টু এম এর জায়গায় কার ভর হবে? আপেলের ভর, ছোটদের এম, আপেলের ভর ইনটু হচ্ছে আপেলের ত্বরণ, এ অফ ত্বরণ। অ্যাপেল, এ অফ কি? অ্যাপেল, ঠিক আছে। ইকুয়ালস টু কি? জি এম এম বাই আর স্কোয়ার। দেখো তো এই এম আর এম কাটাকাটি যাবে, ঠিক না? কাটাকাটি গিয়ে কত হবে? কাটাকাটি কি হবে? জি এম বাই আর স্কোয়ার, ঠিক না? ও এবং এটাই কিন্তু ইন্টু আমাদের জি, এটাই কিন্তু আমাদের কি? গ্র্যাভিটি, মানে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক না? টু এটার মান কত বলতো? 9.8, ঠিক না? এটার 8 মান কত? 9.8। এটা 8 তো আমরা জানি, এটা তো আমরা জানি, ঠিক না? এইবার যেটা আমরা কখনোই চিন্তা করি না সেটা আমরা করব, যে আপেলটা পৃথিবীকে কত ত্বরণে উপরের দিকে টানছে, ঠিক আছে? এবার আমরা কি বের করবো বলতো? পৃথিবীর ত্বরণ বের করবো আমরা। কার বের করবো? এইভাবে বের করবো, পৃথিবীর ত্বরণ। বুঝা গেছে? পৃথিবীর ত্বরণটা আমরা বের করবো কিভাবে বের করবো? সেম জিনিস, আপেলটাও পৃথিবীকে ওই একই বলে আকর্ষণ করতে হবে, ঠিক না? পরে এম এম বাই আর স্কোয়ার। এখন পৃথিবীর ত্বরণটা বের করার জন্য অবশ্যই আমাকে এফ ইকুয়ালস টু এম এর জায়গায় বড় হাতের এম বসাইতে হবে, কারণ এটার এমই বসাতে হবে। ত্বরণ তাই। বুঝা গেছে? জি জি ভাই। এম এম বাই আর স্কোয়ার। এবার বড় হাতের এম, বড় হাতের এম কাটাকাটি যাবে, কাটাকাটি কেটে গিয়ে গেল। পৃথিবীর ত্বরণ কত হবে? জি ছোট হাতের জি এম বাই টু ছোটতে নেই আর বাই আর স্কোয়ার। স্কোয়ার। বুঝা গেছে? দেখো তো ওই আপেলটা ত্বরণ যে সূত্র, সেখানে কি ছিল? বড় হাতের এম ছিল, আর এখন বড়দের পৃথিবীর ক্ষেত্রে কত ত্বরণ ছিল? সরি, ভর কত? ছোট হাতের এম। বলতো কোনটা বেশি? অবশ্যই পৃথিবীর ভর বস্তুর, মানে পৃথিবীর যে বস্তুগুলো আমরা মানে কনসিডার করতেছি, অবশ্যই সেগুলোর চেয়ে অনেক অনেক বেশি, ঠিক না? পৃথিবীর ভর অবশ্যই কি? বস্তুর ভরের চেয়ে অনেক অনেক বেশি, মানে আপেলের চেয়ে অনেক 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 গুণ বেশি, ঠিক না? তো বলতো কোনটা বেশি হবে? অবশ্যই এই যে বস্তুর ত্বরণ, বস্তুর যে ত্বরণটা সেটা অবশ্যই কি বেশি হবে না বলতো? এই যে আপেলের ত্বরণটা কি মানে ভাই পৃথিবীর পৃথিবীর ত্বরণের ত্বরণের চেয়ে চেয়ে বেশি হবে, ঠিক না? এবং তুমি এটা মানে মানটা বসায় দেখো তো, এই পৃথিবীর ত্বরণটা, মানে পৃথিবীটাকে আপেল যেই ত্বরণে টানতেছে, সেই ত্বরণটাকে আমরা ধরছি কি? এ অফ ই। মানটা কত এ আসছে? অফ ই ইন্টু ছোট হাতের এম বাই কি জি আর স্কোয়ার। ছোটদের নেই বাই আর স্কোয়ার। বললাম আমরা আপেলের ভর হচ্ছে 1 কেজি, তুমি বসায় 1 দেখো। কেজি 6.67 into 10 inverse 11 মাইনাস 11 into 1 কত divided by 10 6 into 10 to the power, 6 ইন্টু 10 টু দি পাওয়ার sorry আর 6.4, কত ভাই? আর কি 6.4। জানো ভাই? বাহ, গুড পৃথিবী কোশ্চেন। ব্যাসার্ধ আর আর কি জানো ভাই? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ ঠিক আছে। ভাই 6.4 জাস্ট into 10 to the power ইয়ারিং 6, ঠিক আছে? বসা দেখো তো কত আসে। 6 এর উপর হোল স্কয়ার তাহলে কত আসে? কত আসে? তাড়াতাড়ি বের করো। আর আরো আরো নি কি যে কব ভাই। তাড়াতাড়ি করো ভাই। ওকে ভাই। কি আছে? 6.67 into 10 to the power minus 11 ডিভাইডেড হচ্ছে বাই কত? 6.4 into 10 to the power 6 whole square, 1.64 into 10 to the power 6 0 whole 4 square. whole square. হুম, 1.51 into 10 to the power minus 24. 51 1.51 into 10 to the power 10 to minus the power 24। minus 24 minus বুঝছো 24. এটা কত কম? খুবই কম, হুম মানে অনেক কম পরিমাণ, মানে অনেক কম, মানে এই মানে পৃথিবীটা ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে পৃথিবী যে নড়ছে, তুমি কি বুঝতে পারবা? এই ত্বরণটা কি খুবই কম? এই জন্য আমরা দেখি, চোখে দেখি কি আপেলটা, আপেলটা পৃথিবীর দিকে আসতেছে, বাট পৃথিবী আপেলের দিকে যাচ্ছে না। But আসলে কিন্তু যাচ্ছে, বাট সেটা ত্বরণটা খুবই কম। বুঝতে পারছো? ত্বরণটা কি খুবই কম। বুঝা গেছে? এখন বুঝতে পারছো তবে আমি ব্যাখ্যাটা? কি বলতে পারি যে আমার যে সূর্যের ভর কিন্তু অনেক বেশি। সূর্যের ভর হচ্ছে তোমার 2 into 10 to the power 30, যেখানে পৃথিবীর ভর হচ্ছে 6 into 10 to the power 24। বুঝতে পারছো? তো সূর্যের ভরটা অনেক বেশি, যার কারণে সূর্যের সূর্যের চারপাশে বড় পৃথিবী ঘোরে। বুঝতে পারছো? তো সূর্যের বড় ই আছে। এই বুঝতে পারছো? ব্যাখ্যাটা হ্যাঁ ভাই বুঝছো? বুঝতে পারছি। এবং এই ব্যাখ্যাটা দেখো তোমার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এই দেখো সুন্দর করে এখানে বাংলায় দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার? এবং হাঁটার জি ভাই। এক্সাম্পলটা তো আমরা দেখলাম। এর একটা অঙ্ক আছে খুবই সহজ, যে অঙ্কটা তোমার পাশে দেখে নিবা, এটা আমি দেখাবো না, খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে? এরপরে দেখো ওকে ভাই। এখানে
অঙ্কটার মানে প্রশ্নটা আরেকটা এক্সটেনশন দিছে, ওটাও সহজ, এটাও পারবে। ঠিক আছে, তারপরে আসতেছে কি ঘর্ষণ বল। ঠিক আছে, এটা আমরা নেক্সট সেগমেন্টে দেখবো।